আত্মাহুতির দিন বাংলাদেশের ক্রিকেটে। বাংলাদেশ দল ভারতের বিপক্ষে যে ধরনের প্রেসারে পড়েছিল গতকাল থার্ড সেশনে, যখন দুই রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের অসাধারণ সপ্তম উইকেট পার্টনারশিপ বাংলাদেশের বোলারদেরকে অর্ডিনারি প্রমাণ করেছিল, যারা প্রথম দুই সেশনে ছিল অনেক বেশি বিধ্বংসী। সেই সংখ্যাটা বাংলাদেশ দিনের প্রথম সেশনেই কাটিয়ে ওঠে। যে 4টা উইকেট যাবার কথা ছিল সেই 4 উইকেটের 3টা তাসকিন আহমেদ নিয়েছেন। বাংলাদেশ দলের হাসান মাহমুদ ফাইফার মেরেছেন পরপর 2 টেস্টে, এবং শেষ পর্যন্ত যেই ভারত একটা সময় মনে হচ্ছিল যেভাবে পার্টনারশিপটা হয়েছে এবং যেভাবে গতকালের থার্ড সেশনটা তারা শেষ করেছে হয়তো 500 করে ফেলতে পারে, সেই তারা 400 করতে পারলো না। একটা আশার আলো জেগেছিল এবং সেই আশার আলোকে নেভানোর জন্য একের পর এক ব্যাটার আত্মাহুতি দিয়েছেন। তবে সবচেয়ে স্টাইলিশ, সবচেয়ে দারুণ, চমকপ্রদ, যেটা আসলে ইউনিক বলতে পারি আমরা, মানে যত ধরনের অভূতপূর্বকে রিপ্লেস করে ওয়ার্ডস রয়েছে প্রত্যেকটাকে আমরা ইউজ করতে পারি, সেটা করেছেন লিটন কুমার দাস এবং সাকিব আল হাসান। একটা দল যখন তার ব্যাটিং ইনিংসে এবং সেই ব্যাটিং ইনিংসে ওই পার্টিকুলার দলের যখন বাঁহাতি ব্যাটাররা একদম কমন ট্র্যাপে বারবার পড়েছেন, রাইট হ্যান্ড ফাস্ট বোলাররা এসছেন এবং এই রাইট হ্যান্ড ফাস্ট বোলাররা রাউন্ড দ্য উইকেটে বল করেছেন, বল হচ্ছে স্ট্যাম্প বরাবর করেছেন অথবা ঢুকিয়েছেন ভেতরটার দিকে, বাংলাদেশের ব্যাটাররা একজনের পর একজন তাদের ঝামেলাপূর্ণ ডিফেন্সকে সামনে এনে বোল্ড হয়ে আউট হয়ে চলে গেছেন। যেই ব্যাটিং ডিপার্টমেন্টে বাঁহাতির সংখ্যা এত বেশি, সেই বাঁহাতিদের ধসিয়ে দেবার জন্য খুব কমন সূত্র টিম ইন্ডিয়া ইউজ করেছে এবং তাদের ইউটিলাইজেশনকে আমরা 100% ঠিকঠাক এটা প্রমাণ করে দিয়েছি। কিন্তু আমি কেন আসলে মমিনুলের কথা, সাদমানের কথা, জাকেরের কথা শুরুতেই আলোচনা না করে লিটন এবং সাকিবকে নিয়ে আসলাম, সেটা একটা প্রশ্ন জাগতে পারে। এবং সেই প্রশ্নের উত্তরটা খুব সহজ, কি জানেন? দুজন ব্যাটার সেট হয়েছেন, কমেন্ট্রি বক্সে তামিম ইকবাল প্রশংসায় ভাসাচ্ছেন লিটন কুমার দাসকে, হর্ষা ভোগলে প্রশংসায় ভাসাচ্ছেন লিটন কুমার দাসকে, রবি শাস্ত্রী এই দুজনের প্রশংসা শুনছেন এবং তিনি তার কমেন্ট করছেন। প্রশংসায় ভাসতে ভাসতে লিটন এমন ভাবে ভেসে গেলেন, স্লিপ করলেন, স্লিপারি জায়গায় পেছলালেন, যে একটা সময় হর্ষা এবং তামিম ইকবাল তাদের মনে হতেই পারে যে তারা এতক্ষণ যা বলছিলেন সেটা যেন দুঃস্বপ্ন হয়। একজন ক্রিকেটার বিরুদ্ধ বাকের বলে সেট হওয়া ক্রিকেটার অলমোস্ট আমরা বলতে পারি, যেভাবে সুইপ খেলতে গিয়ে আউট হয়ে গেলেন এবং বাংলাদেশের প্রাথমিক টার্গেটটা যখন দ্রুত 4 উইকেট হারানোর পর হওয়া উচিত ছিল ফলোয়ান এড়ানো, ঠিক তখন সাকিব লিটনের যে পার্টনারশিপ গড়ে উঠছিল, যখন এই ধরনের আত্মাহুতি দেন, এই ব্যাপার নিয়ে আসলে বলার কিছু থাকে না। লিটন রাওয়ালপিন্ডিতে অসাধারণ করেছেন, 138 দারুণ সেঞ্চুরি করেছেন, মিরাজকে নিয়ে দারুণ পার্টনারশিপ করেছেন, 26-এ 6 উইকেট যাবার পর সেটা করেছেন। সেই ক্রিকেটার যখন এরকম একটা মিস্টেক করেন, এটাকে মিস্টেক বললেও আমার কাছে মনে হয় যে কম হয়েছে, ক্রাইম করেন, সেটার কোনো ব্যাখ্যা হয় না। লিটন যদি ক্রাইম করে থাকেন, সাকিব কি করেছেন? সাকিব তো মহাপাপ করেছেন। সাকিব আল হাসান, যারা সাকিব ভক্ত আপনারাও চিন্তা করেন যে সাকিব আল হাসান অনেকদিন পরে ব্যাটে রানের একটা সুবাস দিচ্ছিলেন। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ যেভাবে শেষ করেছিল সেখানটা আমরা কি দেখেছিলাম? সাকিব এবং মুশফিক শেষটা করেছিলেন। সাকিব আল হাসান এদিনও স্ট্রাগল করেছেন, সব সময় তার ওই এক্সট্রা স্ট্রাইপটা দাঁত কামড়ে ধরে রেখেছেন যেন তার হেড পজিশন ঠিক থাকে, অতিরিক্ত লেগের দিকে চলে না যায়, অথবা হেলমেট যেন কোনো কারণে সামনে এসে ডিস্টারবেন্স ক্রিয়েট না করে। সাকিবের প্রত্যয় ছিল দেখার মতো, কিন্তু সেই প্রত্যয়টা তখনই আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যায় যখন এই সাকিব আল হাসান, যিনি তার সংগ্রামী ইনিংসটাকে বিল্ড আপ করছিলেন, 13 ঘরে গিয়ে রিভার্স সুইপ করতে গেলেন। তামিম ইকবাল ধারাভাষ্যে অনেকেই বলতে পারেন যে তামিম ইকবাল তো সাকিবরে দেখতে পারে না, কিন্তু যে কথাটা বলেছেন সেটা কি ভুল বলেছেন? ব্যাখ্যাটা ছিল এরকম, রিভার্স সুইপ তো সাকিবের খেলা না, এটা তার শট না। প্রত্যেকের ট্রেডমার্ক কিছু শট থাকে, কেউ খেলেন ডাউন দ্য উইকেটে, কেউ কাভার ড্রাইভ ভালো খেলেন, কেউ পুল ভালো খেলে, সবার কিছু কিছু আইডেন্টিটি থাকে। এই কাজটা যদি মুশফিকুর রহিম করতেন, হয়তো সমালোচনা হলেও এই আলোচনাটা হতো যে মুশফিক এই শট খেলে প্রচুর রান করেছে, এটা তার শট।
কিন্তু দিন শেষে সাকিব আল হাসান যখন রিভার্স সুইপ করতে গিয়ে এভাবে আউট হয়ে যান, দলকে আরো চরম বিপর্যয়ে ফেলেন, তখন বাংলাদেশ দল যেভাবে শুরুটা করেছিল দিনের, যেভাবে গতকালের দিনটাও শুরু করেছিল, ঠিক শুরুটা বাংলাদেশের হলে শেষটা যে বাংলাদেশের থাকে না সেই জিনিসটাই প্রমাণ হয়ে যায়। এবং সাকিব এবং লিটন সেটা করেছেন, দুইজনই সুইপ করে আত্মাহুতি দিয়েছেন, বাংলাদেশকে বিপদে ফেলেছেন। বাংলাদেশ 150 করতে পারে নাই, ঠিকঠাক করতে পারার কথাও না। ইনিংসটা যতটুকু এগিয়েছে তার পুরো কৃতিত্ব আমরা বলতে পারি মেহেদী হাসান মিরাজকে। 8 নম্বরে ব্যাট করতে নামেন এবং প্রতিবারই যখনই ব্যাট করতে নামেন দল চাপের মধ্যে থাকে, সেখান থেকে তিনি কিছু একটা করার চেষ্টা করেন। আজও সেই চেষ্টাটা করেছেন, শেষ পর্যন্ত আসলে সফল হওয়ার সুযোগ ছিল না, কারণ তিনি একাই অপরাজিত ব্যাটসম্যান, বাকি সবাই সাজ করে ফিরেছেন। চিন্তা করতে পারেন। নাও আই উড ডিসকাস অ্যাবাউট নাজমুল হোসেন শান্ত। মানে আপনারা চিন্তা করে দেখেন যে একজন ক্যাপ্টেন, একজন লিডার, একজন প্ল্যানার, সেনাপতি, যিনি পুরো দলকে আসলে সামনের দিকে নিয়ে যাবেন, সেই নাজমুল শান্তর পারফরম্যান্স। নাজমুল হোসেন শান্ত আজকে বাংলাদেশের প্রথম ইনিংসে 1 ডাউন ব্যাটার, উইকেট চলে গেছে অনেকগুলা, এবং তিনি যেভাবে বলের প্রপার লেন্থ বুঝতে না পেরে অনেকটা সামনে এসে খেলার চেষ্টা করলেন এবং শেষ পর্যন্ত স্লিপে কট খাইলেন, এটার ব্যাখ্যাটা আসলে কি? প্রত্যেকটা ম্যাচে নাজমুল হোসেন শান্তর পারফরম্যান্স নিম্নমুখী। একজন ক্যাপ্টেন যখন অধারাবাহিক হতে পারে কিন্তু সুপার অধারাবাহিক হয়ে যান, ঠিক তখন তিনি কি সত্যি সত্যি ওই পার্টিকুলার দলটাকে নেতৃত্ব দেওয়ার জন্য মানসিকভাবে সাউন্ড অবস্থায় থাকেন? এটা কি পসিবল যে কারোর জন্য? আপনারা কি জানেন যে মুমিনুল হক কেন ক্যাপ্টেন্সি ছেড়েছিল? সেই গল্পটা মুমিনুল নিজেই শুনিয়েছেন আমাদের ইন্টারভিউতে। বলেছিলেন যে আসলে এমন একটা সিচুয়েশন ছিল যখন আমার কাছে মনে হয়েছিল যে ক্যাপ্টেন্সি আমার জন্য প্রেশার হয়ে যাচ্ছে, কারণ আমি প্রপারলি আমার খেলাটা খেলতে পারছিলাম না, সরে দাঁড়িয়েছেন। আমাদের শান্তকে 3 ফরম্যাটে ক্যাপ্টেন থাকতেই হবে, আমাদের শান্তকে 3 ফরম্যাটে ক্যাপ্টেন রাখতেই হবে। ধরুন তিনি ক্যাপ্টেন না, সচিন টেন্ডুলকার তার ক্যারিয়ারে কত বছর ক্যাপ্টেন ছিলেন বলেন তো? MS ধোনির আন্ডারে খেলেন নাই? তিনি কি খারাপ পারফর্মার, খারাপ হয়ে গেছেন, কিংবদন্তি হন নাই? সো ব্যাখ্যাগুলো বা বিশ্লেষণগুলো, চিন্তা ভাবনাগুলোর জায়গাগুলো যখন এরকম হয় যে আমি ক্যাপ্টেন থাকলে আমি কেবল দলে গুরুত্বপূর্ণ, আদারওয়াইজ না, তখন আসলে সেই দলটা ডুবতে বাধ্য এবং সেই সেনাপতিও ডুববেন। নাজমুল শান্তর পারফরমেন্স, সাকিব আল হাসানের পারফরমেন্স, লিটন কুমার দাসের পারফরমেন্স ছাপিয়ে 0তে আউট হলেও আমার কোনো কিছু বলার ছিল না। দ্য ওয়ে দে গট আউট, দ্য ওয়ে দে থ্রিউ দেয়ার উইকেট, এটা তো কোনোভাবেই সাপোর্টেবল না। সেট ব্যাটার যখন রিভার্স সুইপ খেলেন তো টেস্ট ক্রিকেটে, যেটা তার শট না অ্যাকর্ডিং টু তামিম ইকবাল, অ্যাকর্ডিং টু দ্য আদার স্পেক্টেটার্স, লিটন কুমার দাস যখন বিরুদ্ধ পাকের বল বসে এনে সেই বলটা মারতেই হবে এবং পুরোপুরি প্ল্যান্ড ওয়েতে তাকে ওই শটটা খেলার জন্য প্রলুব্ধ করেছেন রোহিত শর্মা। ফিল্ডিং পজিশনটা যেভাবে চেঞ্জ করেছেন, জুরেলের পজিশন যেভাবে চেঞ্জ করেছেন, দ্যাট ওয়াজ